এই যে কয়েদিটিকে দেখছেন তার নাম হচ্ছে রিকি। তবে রিকি কোনো সাধারণ কয়েদি ছিল না। সে ছিল এমন একজন কয়েদি যাকে পৃথিবীর কোনো কারাগারেই বন্দি করে রাখা যায় না, কারণ তার মাঝে ছিল অদ্ভুত রকমের শক্তি। তাই তাকে পৃথিবীর যে কোনো প্রান্তে সুরক্ষিত কারাগারেই রাখা হোক না কেন, তাকে যদি মাটির নিচেও পুঁতে রাখা হয় তাও সে সেই জায়গা থেকে বেরিয়ে আসতে পারে। পৃথিবীর কোনো কারাগারই ভেঙে ফেলা তার কাছে কোনো ব্যাপার ছিল না। তবে তার সঙ্গে এমন কি ঘটেছিল আর তাকে কেনই বা এই সমস্ত কারাগারগুলোতে বন্দি করে রাখা হয়েছিল, সেটাই আমরা দেখব আজকের এই মুভিটির গল্পে। আপনি যদি একজন প্রিজন মুভি লাভার্স হয়ে থাকেন তাহলে আজকের এই গল্পটি আপনার জন্য বেস্ট হতে চলেছে, কারণ একসময় এই মুভিটি জাপানের সবচাইতে পপুলার মুভিগুলোর মধ্যে একটি ছিল, যেটা পুরো বিশ্বেও অনেক বেশি ব্যবসা সফল হয়েছিল। তাহলে চলুন ঘুরে আসা যাক ভয়ানক এক কয়েদির জীবনযুদ্ধের গল্প থেকে। তো গল্পটি শুরু হয় জাপানের একটি শহরে, যেখানে আমরা একটি প্রিজন ভ্যান দেখতে পাই। আর এই প্রিজন ভ্যানের মাধ্যমে কয়েদিদেরকে কারাগারে নিয়ে যাওয়া হয়। তো এবার এই প্রিজন ভ্যানটি সোজা জাপানের একটি কারাগারে চলে আসে, যেটা কিনা ছিল জাপানের অনেক ভয়ানক একটি কারাগার, কারণ এখানে জাপানের সবচাইতে ভয়ানক কয়েদিরা থাকে। তো আজকে প্রিজন ভ্যানে করে নতুন কয়েকজন কয়েদিকে এখানে আনা হয়েছে, যাদের মধ্যে রিকি নামক একজন কম বয়সী কয়েদি ছিল। তবে তার এখন 10 বছরের কারাদণ্ড হয়েছে, কারণ কিছুদিন আগে সে একজন ব্যক্তিকে অনেক নির্মমভাবে হত্যা করেছে। কিন্তু সে এমনটা কেন করেছে সেটা আমরা সামনে জানতে পারব। তবে তার বয়স যেহেতু এখন কম ছিল, এজন্য তার সাজা কমিয়ে 10 বছর করা হয়েছে। তো এবার রিকিকে একটি মেটাল ডিটেক্টরের কাছে এনে দাঁড় করানো হয় এবং চেক করা হয় যে তার সঙ্গে কিছু আছে কিনা। কিন্তু ডিভাইসে বারবার দেখানো হচ্ছিল যে তার শরীরে মেটালের কিছু রয়েছে। তবে পুলিশেরা অনেক সময় ধরে তল্লাশি করেও তার কাছে কিছুই পায় না। এতে তাদের সবার সন্দেহ হয় যে রিকি তার শরীরের ভেতরে কোনো অস্ত্র রেখেছে। তাই তাকে তখন আরও ভালোভাবে চেক করার জন্য সেখানকার স্পেশাল একটি এক্সরে মেশিনে ঢোকানো হয়। এরপর তার পুরো শরীর চেক করার পর দেখা যায় যে তার শরীরের বিভিন্ন জায়গাতে বেশ কিছু বুলেট রয়েছে, আর এই বুলেটগুলোই মূলত মেশিনে ডিটেক্ট হচ্ছিল। এসব দেখে সেখানকার পুলিশ অফিসাররা বেশ অবাক হয়ে যায় যে একজন মানুষ তার শরীরে এতগুলো বুলেট নিয়ে কিভাবে বেঁচে আছে। এমন সময় সেখানকার দুজন অফিসার রিকিকে বলে যে তারা এখানে একজন ডক্টরকে নিয়ে আসবে আর রিকির শরীর থেকে সমস্ত বুলেট বের করে নেবে। কিন্তু রিকি তখন তাদেরকে বলে এসবের কোনো প্রয়োজন নেই, সে একদম ঠিক আছে। বুলেট তো তার শরীরের জন্য মেডিসিন মাত্র, এসব তো তার কাছে কোনো ব্যাপারই নয়। অফিসাররা তার কথা শুনে অবাক হয়ে যায়। এরপর সমস্ত নতুন কয়েদিদেরকে একটি সেলের মধ্যে নিয়ে যাওয়া হয়। এবার আমরা এই পুরো কারাগারটিকে দেখতে পাই। এই সম্পূর্ণ কারাগারটি প্রায় 4 ভাগে বিভক্ত ছিল, আর এই 4টি ভাগে 4 জন আলাদা আলাদা কয়েদিদের রাজত্ব ছিল। আর এই 4 জন কয়েদিকে একসঙ্গে বলা হয় দ্য গ্যাং অফ 4, যারা কিনা ছিল অনেক বড় বড় গ্যাংয়ের লিডার। আর তাদের কাছে জেলের ওয়ার্ডেনের অনুমতিও ছিল, অর্থাৎ তারা এখানে কোনো অন্যায় করলেও ওয়ার্ডেন তাদেরকে কিছুই বলে না, কারণ তারা এক একজন অনেক বড় বড় মাফিয়া। আর কারাগারে যাতে তারা তাদের রাজত্ব পরিচালনা করতে পারে, তাই তারা ওয়ার্ডেনকে বাহির থেকে টাকা দেওয়ার ব্যবস্থা করে। তো এবার পরের দিন যখন সমস্ত কয়েদিরা নিজ নিজ কাজে ব্যস্ত ছিল, তখন সেখানে নর্থ সেকশনের একজন কয়েদি আসে, যে কিনা ছিল সেই সেকশনের গভর্নরের রাইট হ্যান্ড, অর্থাৎ তার সবচাইতে কাছের লোক। তার নাম হচ্ছে স্যাম। তো সে এবং তার সঙ্গীরা মাইক নামক একজন বয়স্ক কয়েদিকে বিনা কারণে মারতে থাকে। কিন্তু মাইক তো এখানে কিছুই বুঝতে পারছিল না যে তারা কেন এসে তাকে এভাবেই মারছে। মাইক সবসময় এমনিতে অনেক দুশ্চিন্তায় থাকে, কারণ সে তার ওয়াইফ এবং বাচ্চাকে অনেক মিস করে। সে তার বাচ্চাকে অনেক ছোট রেখে এই কারাগারে এসেছিল। সে এখন অপেক্ষা করছে যে কোন দিন তার সাজা শেষ হবে আর কবে সে তার ওয়াইফ এবং বাচ্চার কাছে যাবে। আর কিছুদিনের মধ্যেই তার সাজা শেষ হতে চলেছে, তাই সে অনেক বেশি এক্সাইটেড ছিল। সে কারাগারের কিছু জিনিসপত্র দিয়ে তার বাচ্চার জন্য ছোট্ট একটি খেলনা তৈরি করেছে, যেটা তার হাত থেকে পড়ে গেলে স্যাম সেটা তুলে নেয়। এরপর সে মাইককে বলে, তুই এই কারাগার থেকে তাড়াতাড়ি বের হতে চাচ্ছিস তাই না? কিন্তু তুই কি জানিস তুই তখনই বের হতে পারবি যখন আমি চাইব। তবে মাইক তখন তার কাছ থেকে খেলনাটি নিয়ে নিতে চাইছিল, কিন্তু স্যাম সেই খেলনা দিয়ে তাকে আঘাত করে খেলনাটিকে ভেঙে ফেলে। এরপর সে তার কাছে গিয়ে বলে, আমার অনুমতি ছাড়াই নর্থ সেকশন কারাগার থেকে কেউ কখনো বের হতে পারবে না, এমনকি বের হবার জন্য কোনো দরখাস্ত আপিলও করতে পারবে না। তবে মাইক তখন এর প্রতিবাদ করে বলে যে তারা যেটা করছে এটা অন্যায়। কিন্তু এটা শুনে স্যাম প্রচণ্ড রেগে যায় আর
আর সে তার লোকদেরকে নিয়ে মাইককে প্রচণ্ড মারধর করতে থাকে। তারা মাইককে এত বেশি পরিমাণ মারে যে মাইকের পুরো চেহারা একদম রক্তাক্ত হয়ে যায়। তবে ঠিক এমন সময় সেখানে মাইকের চিৎকারের আওয়াজ শুনতে পেয়ে সেখানে রিকি চলে আসে, আর সে স্যামকে পেছন থেকে অ্যাটাক করলে স্যাম সোজা একটি তারকা কাটার উপরে গিয়ে পড়ে। এতে সে অনেক গুরুতরভাবে আহত হয়ে যায়। সে এত পরিমাণ আঘাত পায় যে তার আর ফাইট করার মতো কোনো শক্তি ছিল না। এরপর স্যামের একজন লোক রিকিকে মারতে আসে, কিন্তু রিকি তার দিকে এমনভাবে তাকায় যে সে কয়েদে ভয়ে তার গায়ে আঘাত করতে পারে না, বরং সে তখন তাদের লিডারকে নিয়ে সেখান থেকে চলে যায়। এরপর দেখা যায় যে স্যামের চেহারার অবস্থা অনেক খারাপ হয়ে গিয়েছে, তাই তার এখানে রিকির উপর প্রচণ্ড রাগ হচ্ছিল। সে এখানে তার সঙ্গীদেরকে বলে যে তার পরবর্তী টার্গেট হচ্ছে রিকি, সে তাকে জাহান্নামের মতো শাস্তি দিয়ে তিলে তিলে মারবে। এমন সময় স্যামের একজন সঙ্গী তাকে বলে যে তাদের উচিত রিকিকে পুরোপুরিভাবে শেষ করে দেয়া। সে একজন নতুন কয়েদি হয়ে তাদের বসের গায়ে হাত দেওয়ার সাহস পায় কী করে? এরপর স্যাম সেখান থেকে সোজা চলে যায় কারাগারের ওয়াশরুমে, যেখানে একজন গার্ড ছিল, আর এই গার্ডকে স্যাম টাকা দিয়ে তার হাতে রেখেছে। তো স্যাম এখানেই গার্ডের কাছে মাইকের কথা জিজ্ঞাসা করে। সে জানতে চায় যে কারাগার থেকে মাইকের ছাড়া পেতে আর কতদিন সময় বাকি আছে। গার্ড জানায় যে কাল সকালেই তো তার ছাড়া পাওয়ার কথা। এ কথা শুনে স্যাম তখন তাকে বলে, তোমাকে আমার গুরুত্বপূর্ণ একটি কাজ করতে হবে, এটার জন্য আমি তোমাকে তোমার 1 মাসের স্যালারির সমান টাকা দেব। গার্ড জানতে চায় যে কী কাজ। স্যাম তখন তাকে বলে, প্রথমত তাকে লং নামক একজন কয়েদিকে ছাড়তে হবে, যাকে কারাগারে সবার থেকে আলাদা করে বেঁধে রাখা হয়েছে, আর দ্বিতীয়ত মাইকের ছাড়া পাওয়া যেভাবেই হোক ক্যান্সেল করতে হবে। তাই সে যেন মাইকের কাছে গিয়ে পড়ে যে তার ছাড়া পাওয়ার ডেট আরও অনেক পিছিয়ে গিয়েছে। টাকার লোভে সেই গার্ড তখন তার কথা মতো কাজ করতে রাজি হয়ে যায়। তাই সে সোজা তখন মাইকের কাছে যায়, আর সে মাইককে বলে যে কাল তার রিলিজ হওয়া ক্যান্সেল হয়ে গিয়েছে, তাকে আরও বেশ কিছুদিন এই কারাগারের মধ্যেই কাটাতে হবে। তবে মাইকে অনেক ভয় পেয়ে যায়, কারণ স্যামের সঙ্গে এমনিতেই তার ঝামেলা লেগে গিয়েছে। এখন সে যদি এই কারাগারে থাকে তাহলে স্যাম তাকে অনেক টর্চার করবে। তাই মাইক তখন গার্ডের উপর প্রচণ্ড রেগে যায়, আর সে তখন গার্ডকে বলে, আমার রিকোয়েস্ট রিজেক্ট হয়ে গিয়েছে বললেই হলো। যেখানে গভর্নমেন্ট থেকেই আমাকে রিলিজ দেওয়ার ডেট দেওয়া হয়েছিল, তাহলে হঠাৎ করেই সেটা কিভাবে ক্যান্সেল হয়ে যায়? নিশ্চয়ই এর পেছনে আপনাদেরই কোনো হাত আছে। গার্ড তখন তাকে থামানোর জন্য তার শরীরে আঘাত করে। মাইক এতে অনেক কষ্ট পায়, কারণ এমনিতেই তার ওয়াইফ এবং বাচ্চাকে দেখার জন্য তার মনটা অনেক ছটপট করছিল। তাই সে এখানে কাঁদতে কাঁদতে গার্ডকে অনেক রিকোয়েস্ট করে যে তাকে যেন ছেড়ে দেয়া হয়, কিন্তু গার্ড তো এখানে তার কোনো কথা শোনে না, বরং তাকে মারধর করে সেখান থেকে চলে যায়। আর মাইকও এখানে অনেক বেশি ভেঙে পড়েছিল, কারণ সে জানত যে যতদিন স্যাম না চাইবে ততদিন সেই কারাগার থেকে কখনোই বের হতে পারবে না, আর এখানে থাকলে তাকে প্রতিনিয়ত তিলে তিলে মরতে হবে। এজন্য সেদিন রাতের বেলা মাইক নিজেকে শেষ করে দেয়, আর সঙ্গে সঙ্গে এই খবর যে পুরো কারাগারে ছড়িয়ে পড়ে, এটি সমস্ত কয়েদিরা মাইকের জন্য প্রতিবাদ করছিল, কারণ এই কারাগারে মাইকের প্রতি সবচাইতে বেশি অন্যায় হয়েছে, আর মাইকের শাস্তিও হয়েছে বিনা কারণেই বলা চলে। কারণ মাইকের ওয়াইফের ডেলিভারি পেন ওঠার পর মাইক তার গাড়িতে করে তার ওয়াইফকে হসপিটালে নিয়ে যাচ্ছিল, তখন হঠাৎ করে একটি তাড়ি এসে তাদের গাড়ির সঙ্গে অ্যাক্সিডেন্ট করে ফেলে, যেখানে মাইকের কোনো দোষই ছিল না। তবে সেই অ্যাক্সিডেন্টের ফলে একজন প্যাসেঞ্জার মারা গিয়েছিল, তাই তাকে বহু বছরের কারাদণ্ড দেয়া হয়েছিল। এমনকি তার সাজা শেষ হয়ে যাওয়ার পরও তাকে কারাগার থেকে রিলিজ দেয়া হয়নি। অন্যদিকে দেখা যায় যে গার্ডরা মাইকের ডেড বডিটিকে কারাগার থেকে বের করার জন্য নিয়ে যাচ্ছিল। রিকি দেখতে পায় যে মাইকের 2 হাতে হ্যান্ডকাফ লাগানো আছে। বিষয়টি দেখে তার অনেক খারাপ লাগে। সে তখন সেখানকার গার্ডদের কাছে এসে বলে, আপনারা কি কোনো মানুষ? আপনাদের মধ্যে কি কোনো মনুষ্যত্ববোধ নেই? মানুষটা অনেক কষ্ট পেয়ে মারা গিয়েছে, আর আপনারা এই মৃত মানুষটিকে হ্যান্ডকাপ পরিয়ে রেখেছেন। এই বলেই রিকি তার হাত দিয়ে হ্যান্ডকাপটিকে খুব সহজেই ভেঙে ফেলে। তবে এটা দেখে গার্ডরা তো একদম অবাক হয়ে যায়, কারণ এত শক্ত একটি হ্যান্ডকাপ সে এত সহজেই কিভাবে ভেঙে ফেলল।
রিকি এবার মাইকের লাশের উপর সেই খেলনাটি এনে দেয়, যেটা মাইক তার বাচ্চার জন্য নিজের হাতে তৈরি করেছিল, কিন্তু স্যাম সেটাকে ভেঙে দিয়েছে। তাই রিকি সেই খেলনাটিকে ফিক্স করে তার কাছে এনে দেয়, যাতে তার আত্মা কিছুটা শান্তি পায়। তবে রিকির মাইকের জন্য অনেক কষ্ট হচ্ছিল, আর স্যামের ওপরও তার প্রচণ্ড রাগ হচ্ছিল, কারণ স্যাম এবং তার সঙ্গীদের জন্যই মাইকের আজকে এই পরিণতি হয়েছে। এবার পরের দিন সকালে সমস্ত কয়েদিরা ওয়াশরুমে সাবার নিতে যায়, তাদের মধ্যে রিকিও ছিল। এমন সময় রিকির পাশে স্যাম এসে তার দিকে অনেক অদ্ভুতভাবে তাকায়, আর কিছুক্ষণ পর দেখা যায় যে সমস্ত কয়েদিরা যখন সেখান থেকে বেরিয়ে যায়, তখন সেখানে লং নামক সেই কয়েদি চলে আসে, যাকে সেই কারাগারে বেঁধে রাখা হয়। লং আসলে ছিল বিশাল দেহের অধিকারী, আর সে অনেক বেশি শক্তিশালী ছিল, তাই তাকে বেঁধে রাখা হতো। এজন্যই স্যাম গার্ডকে বলে তাকে ছাড়িয়ে নিয়েছে, যাতে করে তার মাধ্যমে সে রিকিকে মার খাওয়াতে পারে। তো লং এখানে এসে রিকিকে এমন জোরে একটি খুশি দেয় যে রিকি ছিটকে অনেক দূরে গিয়ে পড়ে। তবে রিকিও অনেক বেশি সাহসী এবং শক্তিশালী ছিল, তাই সেও তখন তার সঙ্গে ফাইট করতে শুরু করে। রিকি লংয়ের পেটের মধ্যে এমন এক খুশি দেয় যে রিকির হাত একদম তার পেটের মধ্যে ঢুকে যায়, এতে লং সেখানেই মারা যায়। রিকির শরীরে আসলে অদ্ভুত রকমের শক্তি ছিল, যেটা কোনো সাধারণ মানুষের শরীরে থাকে না। তো এমন সময় স্যাম রিকিকে মারার জন্য একটি তার কাটা নিয়ে আসে, আর সে সোজা সেটা রিকির হাতের মধ্যে ঢুকিয়ে দেয়। কিন্তু এত কিছুর পরও রিকির কিছুই হচ্ছিল না, বরং রিকি তখন খুব সহজেই সেই তার কাটাটিকে বের করে স্যামের হাতের মধ্যে ঢুকিয়ে দিয়ে তার হাত ভেঙে ফেলে। এদিকে গার্ডরা সেখানে দাঁড়িয়ে তাদের ফাইট দেখছিল, কিন্তু গার্ডরা এখানে তাদেরকে কিছুই বলছিল না, কারণ স্যাম তাদেরকে টাকা দিয়েছে। তবে রিকি এবার স্যামকে লংয়ের মতো করে এমন জোরে খুশি দেয় যে স্যামও তার পেট ফেটে সেখানেই মারা যায়। গার্ডেতে বুঝতে পারে যে রিকি কতটা ভয়ানক কয়েদি, আর তার শরীরে কতটা শক্তি আছে। তারা তখন রিকিকে সেখান থেকে ধরে নিয়ে যায়। তবে এমন সময় সেখানে লিও নামক একজন কয়েদি আসে, যে কিনা বর্তমানে কারাগারের নর্থ সেকশনের গভর্নর ছিল। সে এখানে রিকের কাছে এসে বলে, তোমার মতো শক্তিশালী কয়েদি আমি অনেক কম দেখেছি। তবে লিওর কথায় রিকের কোনো কিছুই যায় আসে না। এরপর গার্ডরা তাকে একটি বিশেষ ধরনের সেলের মধ্যে দিয়ে আসে, যেটা কিনা কুখ্যাত কয়েদিদের জন্য নিযুক্ত ছিল। গার্ডরা তখন তাকে সেলের মধ্যে বন্দি করে রেখে চলে যায়। কিন্তু কিছুক্ষণ পরেই রিকির বুকের মধ্যে অদ্ভুত এক ধরনের ব্যথা শুরু হয়ে যায়, আর রিকির এখানে তার অতীত জীবনের একটি কথা মনে পড়ে যায়। যখন রিকি একজন হাই স্কুল স্টুডেন্ট ছিল, তখনই তার মা বাবা মারা গিয়েছিল। তো একদিন তার মা বাবার কবর দেখার জন্য তাদের গ্রামে আসে, আর সেই কবরস্থানেই তার জন নামক একজন ব্যক্তির সঙ্গে দেখা হয়ে যায়। রিকি জানতে পারে যে জন আর কেউ নয়, জন হচ্ছে তার আপন চাচা। জন এবং রিকি আজকে একে অপরকে প্রথমবারের মতো দেখছে। তবে জন রিকির সম্পর্কে তার ভাইয়ের কাছ থেকে অনেক কিছু শুনেছে। সে শুনেছিল রিকি মার্শাল আর্ট শিখছে, তাই সে এখানে রিকির কাছে তার মার্শাল আর্টের ব্যাপারে জানতে চায়। রিকি তখন তাকে তার স্কিল দেখাতে শুরু করে। তবে তার চাচা জন তখন তাকে হিট করে, কারণ সে বুঝতে পেরেছিল যে রিকির মধ্যে এখনও অনেক দুর্বলতা আছে। পুরোপুরিভাবে মার্শাল আর্ট শিখতে তার অনেক সময় লাগবে। জন আবার একজন মার্শাল আর্ট মাস্টার ছিল, যেটা রিকি তার বাবার কাছ থেকে শুনেছিল। তাই রিকি তখন জনকে অনেক অনুরোধ করতে শুরু করে যে সে যেন তাকে পুরোপুরিভাবে মার্শাল শেখায়, কারণ পৃথিবীতে তার মা বাবার কেউ নেই, তাই তার নিজেকে অবশ্যই অনেক স্ট্রং বানাতে হবে। তা না হলে তার জন্য এই পৃথিবীতে টেকা অনেক কঠিন হয়ে যাবে। রিকির কথা শুনে তার চাচা তখন তাকে মার্শাল আর্ট শেখাতে রাজি হয়ে যায়। সে তখন সেদিন থেকেই তাকে ট্রেনিং দিতে শুরু করে, আর ট্রেনিংয়ের জন্য রাতের বেলা সে তাকে কবরস্থানে নিয়ে আসে এবং সে রিকিকে বলে যে মার্শাল আর্টের সবচাইতে বড় অস্ত্র হচ্ছে নিজের মস্তিষ্ককে নিয়ন্ত্রণ করা এবং নিজের ভেতরে থাকা সমস্ত রাগ এবং ক্ষোভকেও ব্যালেন্স করা। এজন্য জন তাকে প্রথমে মেডিটেশন শেখাতে শুরু করে। ভিডিওর এই পর্যায়ে আপনাদেরকে সবচাইতে বিশ্বস্ত একটি বুকমেকার অ্যাপের সঙ্গে পরিচয় করিয়ে দিতে চাই, যার অফিসিয়াল পার্টনার হচ্ছে সিরিয়া এবং পিএসজি। এই অ্যাপে আপনি সমস্ত লাইভ ম্যাচের ফলাফল এবং লাইভ ম্যাচ দেখতে পারবেন, এমনকি আপনি স্কোরও অনুমান করতে পারেন। এই অ্যাপে রয়েছে ক্র্যাশ গেম থেকে শুরু করে অনলাইন স্লট, লাইভ ম্যাচ স্ট্রিমিং এবং রিয়েল টাইম গেমিং, যেখানে আপনি আইফোন, ল্যাপটপ, এমনকি বিএমডাব্লিউর মতো আশ্চর্যজনক পুরস্কার জিততে পারেন। কিন্তু সবার সেরা পছন্দ
অবশ্যই চিকেন রোড। এই গেমটি খেলে সবাই দারুণ এনজয় করে, তাই যদি আপনি এখনও এটি ট্রাই করে না থাকেন তাহলে আপনি মিস করছেন। আর সবচাইতে ভালো বিষয় হচ্ছে নতুন ইউজাররা আমার প্রোমো কোড ব্যবহার করে সাইন আপ করলে 30,000 টাকা পর্যন্ত বোনাস এবং ফ্রি স্পিন পেতে পারেন। আর জেতা টাকা আপনি চাইলে বিকাশ, রকেট, নগদ, ব্যাংক এবং অন্যান্য সহজ পদ্ধতির মাধ্যমে খুব সহজেই তুলে নিতে পারেন। তাহলে আর দেরি কিসের? রেজিস্ট্রেশনের জন্য পিন কমেন্টে থাকা লিঙ্কে ক্লিক করুন অথবা গুগলে গিয়ে অনুসন্ধান করুন আর রেজিস্ট্রেশনের সময় প্রোমো কোড ব্যবহার করুন এবং বোনাস পান। এটা শুধুমাত্র একটি বিজ্ঞাপন। এই সমস্ত অ্যাপে আর্থিক ক্ষতির সম্ভাবনা রয়েছে, তাই এই ধরনের অ্যাপ থেকে দূরে থাকুন। আর সে রিকিকে বলে মেডিটেশন হচ্ছে নিজেকে নিয়ন্ত্রণ করার সবচাইতে বড় অস্ত্র। এটা মানুষের মনের প্রকৃত শান্তিকে জাগিয়ে তুলতে পারে, এমনকি মানুষকে ধৈর্যশীল হতে সাহায্য করে, যার ফলে পরবর্তীতে যে কোনো ধরনের আঘাতেই তাকে আর কোনো কষ্ট দিতে পারে না। এমনকি এতে অটোমেটিকভাবে মানুষের শরীরে অনেক বেশি এনার্জি এবং পরিশ্রম করার ইচ্ছে জেগে ওঠে, তাই পরবর্তীতে মার্শাল আর্টের জন্য মানুষ কঠোর পরিশ্রম করতে পারে। তো এভাবেই একটানা প্রায় বেশ কয়েকদিন ট্রেনিংয়ের পর রিকি জোনের সেখানে একটি পাথর নিয়ে আসে, আর সে এখানে তার এক হাত দিয়ে পাথরের একটি অংশকে ভেঙে ফেলে। এরপর সে রিকিকে বলে যে তার শরীরের ভেতরে যত শক্তি রয়েছে সেই সমস্ত শক্তিকে এক করে ফেলতে এবং এই পাথরটিকে ভেঙে দেখাতে। রিকি এখানে জোনের কথা শুনে অনেক বেশি অনুপ্রাণিত হয়েছিল, তাই সে তখন সেই পাথরটির সামনে এসে তার শরীরে সমস্ত শক্তি দিয়ে পাথরটিকে হিট করে, আর সে সত্যি পাথরটিকে ভেঙে ফেলতে পারে। এতে রিকি নিজেও অনেক অবাক হয়েছিল। এরপর জন এখানে অনবরত রিকির দিকে একের পর এক পাথর ছুঁড়তে থাকে, আর রিকিও এখানে প্রত্যেকটি পাথরকেই ভেঙে একদম গুঁড়ো করে ফেলছিল। এরপর জন বিশাল বড় একটি পাথর এনে রিকিকে হিট করতে যায়, কিন্তু রিকি তার বুকের পাঁজরের শক্তি দিয়ে পাথরটিকে গুঁড়ো করে ফেলতে পারে। এসব দেখে জন অনেক খুশি হয়, কারণ রিকি অনেক কম সময়ের মধ্যে অনেক শক্তি অর্জন করেছে। এবার ঘটনা চলে আসে বর্তমান সময়ে, যেখানে রিকি তার সেলের মধ্যে চুপচাপ বসে জোনের সেখানেও মেডিটেশন করছিল। তবে এমন সময় কয়েকজন গাইড এসে রিকিকে একজন অফিসারের কাছে নিয়ে যায়, যে কিনা ছিল এই পুরো কারাগারের ডেপুটি ডিরেক্টর। তার নাম হচ্ছে মার্টিন। সে আসলে অনেক খারাপ একজন মানুষ ছিল। সে ক্ষমতা পেয়ে ন্যায় অন্যায়ের কোনো পরোয়া করত না, এমনকি বাকি গার্ডদের মতো টাকার কাছে সেও বিক্রি হয়ে যায়। তো মার্টিন এখানে একজন গার্ডকে বলে যে তাকে রিকির সমস্ত ফাইল পড়ে শোনাতে, কারণ যে কয়েদি কারাগারে এত বড় ঘটনা ঘটিয়েছে তার অতীত সম্পর্কে তো তাকে একটু জানতেই হয়। তো গার্ড এখানে রিকির ফাইলটি তাকে পড়ে শোনাতে শুরু করে। সে বলে যে ছোটবেলা থেকেই রিকি এতিম ছিল, যার কারণে সে একটি অনাথাশ্রমে বড় হয়েছে। তবে লেখাপড়ায় সে একদমই ভালো ছিল না, এজন্য তাকে জেনারেল স্কুল থেকে একটি মিউজিক স্কুলে ভর্তি করিয়ে দেয়া হয়। কিন্তু পরবর্তীতে সে 2 বছরের জন্য সেখান থেকেও গায়েব হয়ে যায়, তাকে কোথাও পাওয়া যাচ্ছিল না। কিন্তু হঠাৎ করে সে অনেক বড় একটি গ্যাংয়ের সঙ্গে ফাইট করে, আর সেই ফাইটে এসে তাদের মধ্যে একজনকে মেরে ফেলে। এরপর তাকে সেখান থেকে অ্যারেস্ট করে এই কারাগারে নিয়ে আসা হয়েছে। এসব শুনে মার্টিন তখন রিকির কাছে এসে তার কলা চেপে ধরে, আর সে তার কাছে জানতে চায় যে প্রায় 2 বছর ধরে যে সে গায়েব হয়ে গিয়েছিল ওই সময়টাতে সে কোথায় ছিল। আর তার পুরো বুকের ভেতরে 5টি বুলেট পাওয়া গিয়েছে। এই 5টি বুলেট তার গায়ে কিভাবে লেগেছে, আর বুলেট লাগার পরও সে এখনও কিভাবে বেঁচে আছে, কিন্তু সে তার কোনো কথারই কোনো জবাব দেয় না। তবে রিকি এখানে একটি বিষয় লক্ষ্য করে যে মার্টিনের একটি হাত নেই, আর তার হাতের মধ্যে অস্ত্রের মতো কিছু একটা লাগানো আছে। এবার মার্টিন রিকিকে বলে, তুই আমাকে কোনো কিছু বলতে চাইছিস না তাতে কি হয়েছে? ভুলে যাস না তুই এখনও আমার কারাগারেই আছিস, তাই তোর কাছ থেকে কথা বের করতে আমার খুব একটা সময় লাগবে না। এরপর মার্টিন সেখানে একটি ছবি বের করে এবং বলে আজ সকালবেলা তারা রিকির একটি ছবি পেয়েছে, রিকিকে সেই ছবিটি দেখতে চায়। রিকি তখন ছবিটি দেখার জন্য তার দিকে যখনই হাত বাড়ায় তখনই মার্টিন তার হাতের সেই অস্ত্রটি দিয়ে রিকিকে আঘাত করে, এমনকি সে তার ফেসের মধ্যে অনবরত আঘাত করতে থাকে। আর সে রিকিকে বলে, আমি সেই মানুষের শক্তি দেখতে চাই যে কিনা স্যাম এবং লংয়ের মতো শক্তিশালী মানুষকে হত্যা করেছে। এই বলে সে রিকিকে মারতে মারতে রক্তাক্ত করে ফেলে। তবে রিকি তখন ভয় না পেয়ে তার চেহারায় থুথু মারে। এতে মার্টিন তার উপর আরও রেগে যায় এবং বলে যে রিকি অনেক বড় ভুল করে ফেলেছে। সে কোন কারাগারে এসে পৌঁছেছে এ সম্পর্কে তার কোনো ধারণাই নেই। এটা একটা
জাহান্নাম, আর এই জাহান্নামের শাস্তি রিকিকে ভোগ করতে হবে। সে নিজের হাতে রিকিকে তিলে তিলে শেষ করবে। এরপর মার্টিন রিকিকে সেই ছবিটি দেখায় যেটা সে প্রথমে দেখাতে চেয়েছিল। এই ছবিটা আসলে ছিল রিকির গার্লফ্রেন্ডের ছবি। মার্টিন রিকিকে তার গার্লফ্রেন্ডকে নিয়ে থ্রেট দিচ্ছিল। রিকিতে প্রচণ্ড রেগে যায়, আর সে একটি হিট করে সেখানকার টেবিল একদম ভেঙে ফেলে। মার্টিন তখন তাকে গুলি করতে শুরু করে, তবে রিকি সেখানকার জিনিসপত্র দিয়ে গুলির হাত থেকে কোনো মতে বেঁচে যায়। এরপর গার্ডরা তাকে আটকাতে আসলে রিকি তাদেরকেও মারধর করে। মার্টিন এতে অনেকটাই ভয় পেয়ে যায়, আর সে রিকিকে বলে, তুই যদি আমাকে ভুল করেও মারার কথা ভেবে থাকিস তাহলে তোকে আমার হাতেই মরতে হবে। রিকি তখন দৌড়ে এসে তাকে হিট করতেই যাচ্ছিল, কিন্তু শেষ পর্যায়ে এসে সে থেমে যায় এবং বলে, আমি চাইলে তোকে এখানেই শেষ করে দিতে পারতাম। আমি তো বেশ কয়েকটি হত্যা এমনি করে ফেলেছি, তাই তোকে হত্যা করলে আমার বিশেষ কিছু হতো না, কিন্তু এবারের মতো তোকে ছেড়ে দিচ্ছি। তবে এরপরও আমার ব্যক্তিগত জীবনে ঢোকার চেষ্টা করিস না। এই বলে রিকি তার গার্লফ্রেন্ডের ছবিটি নিয়ে সেখান থেকে চলে যায়। এরপর সেদিন রাতের বেলা রিকি তার গার্লফ্রেন্ডের ছবিটি দেখছিল, আর তার কাছে তার একটি বাঁশি ছিল। রিকি তখন সেখানে সেটা বাজাতে শুরু করে, আর এখানে রিকির তার অতীত জীবনের কথা মনে পড়ে যায়, যেখানে সে তার গার্লফ্রেন্ডের সঙ্গে খুব সুন্দর কিছু মুহূর্ত কাটাচ্ছিল। রিকির গার্লফ্রেন্ডের নাম ছিল ইয়ান। তারা দুজনকে অনেক ভালোবাসত। রকির জীবনের সবচাইতে সুন্দর মুহূর্ত তার গার্লফ্রেন্ডের সঙ্গেই কেটেছিল। তো রিকি তখন তার গার্লফ্রেন্ডের সেই সমস্ত সুন্দর স্মৃতিগুলোই মনে করছিল। রিকিটা অনেক ইমোশনাল হয়ে যায়, কিন্তু এমন সময় সেখানে একজন গার্ড আসে এবং রিকিকে সেখানে বাঁশি বাজাতে নিষেধ করে। এবার পরের দিন সকালে দেখা যায় যে স্যামের একজন সঙ্গে যখন কারাগারে ঘোরাফেরা করছিল তখন তার কাছে বেশ কয়েকজন কয়েদি আসে, আর এরা ছিল সেই সমস্ত কয়েদি যাদেরকে স্যাম তার লোকদেরকে নিয়ে সবসময় বুলি করেছে এবং তাদের উপর অনেক টর্চার করেছে। আর যেহেতু এখন স্যাম মারা গিয়েছে তাই সমস্ত কয়েদিরা মিলে তাদের উপরে প্রতিশোধ নিতে চাইছিল, কারণ তাদের জন্যই মাইকের মতো একজন ভালো মানুষ নিজেকে শেষ করে দিয়েছে। আর এখানে কুয়া নামক একজন ব্যক্তিত্ব তাকে মেরেই ফেলতে চাইছিল, কিন্তু ঠিক তখনই সেখানে লিও চলে আসে, যাকে কিনা নর্থ সেকশনের গভর্নর বানানো হয়েছিল। তো লিও এখানে কুয়াকে বলে যে সে যেন রাগের মাথায় কাউকে হত্যা না করে, কারণ এতে করে তার শাস্তি আরও অনেক বেড়ে যেতে পারে। এমনও হতে পারে যে জেল থেকে সেই কোনোদিনও বেরোতে পারবে না। আর তারা তো এখানকার রুল সম্পর্কে জানেই যে জেলের মধ্যে যে কোনো কয়েদিকে হত্যা করার অনুমতি শুধুমাত্র তার রয়েছে, তাই তারা যেন পূর্বে সমস্ত কিছু ভুলে যায়। কিন্তু কোন তখন এখানে বলে, তোমার এই ক্ষমতা দিয়ে কি হবে যদি কারাগারে তোমার সেক্টরে তুমি ন্যায় বিচার না করো? ওরা যখন আমাদের সাথে অন্যায় করেছিল তখন তুমি কোথায় ছিলে? তোমার মতো অপদার্থ মানুষকে এই ক্ষমতা কেন দেয়া হয়েছে আমার জানা নেই। এই কথা শুনে লিও প্রচণ্ড রেগে গিয়ে কোয়ানকে সেখানে মেরে ফেলে। আর এমন সময় সেখানে মার্টিন এসে তাকে কংগ্রাচুলেশনস জানায়, কারণ সে নাকি যেটা করেছে তা ঠিক করেছে। এরপর মার্টিন নিজেই কোয়ানের বডিটিকে সেখান থেকে নিয়ে যায়। এবার সেদিন মার্টিন লিওকে তার অফিসে ডাকে, আর সে লিওর হাতে একটি অস্ত্র তুলে দিয়ে বলে যে লিও অনেক সাহসী একজন কয়েদি, তাই তো তাকে কারাগারের এত বড় কয়েদিদের পজিশন দেয়া হয়েছে। তবে তাকে এখন একটি কাজ করতে হবে, তাকে কোয়ানের মতো রিকিকেও মেরে ফেলতে হবে। কিন্তু লিওতে বেশ ভয় পেয়ে যায়, কারণ সে জানে যে রিকি অনেক ভয়ানক একজন ফাইটার। রিকিকে মেরে ফেলা কোনো সহজ কথা নয়। তারপরও সে তার সঙ্গে ফাইট করতে রাজি হয়ে যায়। এরপর দেখা যায় যে কারাগারের মাঠের মধ্যে কোয়ানের ডেড বডি ঝুলিয়ে রাখা হয়েছে, আর রিকি সেখানে চুপচাপ দাঁড়িয়ে বডিটি দেখছিল। আর এমন সময় সেখানে লিও তার সঙ্গে ফাইট করতে আসে। রিকিও তখন তার সঙ্গে ফাইট করার জন্য রেডি হয়ে যায়। লিও তখন তাকে নানাভাবে হিট করার চেষ্টা করলেও রিকি খুব সুন্দরভাবে তার কাছ থেকে নিজেকে সরিয়ে নিচ্ছিল। তবে লিও অনেক শক্তিশালী ছিল, তাই শেষ পর্যন্ত সে রিকিকে আঘাত করতে পারে। তবে রিকির পেছনে কারাগারের অনেকগুলো কয়েদিরা ছিল। তারা এখানে রিকিকে অনেক অ্যাপ্রিশিয়েট করছিল যে তাদের মধ্যে রিকি একমাত্র মানুষ যেখানে এই কারাগারের সমস্ত অন্যায়কারীদেরকে শাস্তি দিতে পারে। তারা সবাই রিকির পাশে আছে। সকলের কথা শুনে রিকি তার মনে অনেক অনুপ্রেরণা পায়, আর তার ভেতরে প্রতিশোধের আগুন জ্বলে ওঠে। রিকি তখন লিওর সঙ্গে ফাইট করতে চলে যায়। রিকির শরীরে এত পরিমাণ শক্তি ছিল যে লিওর মতো শক্তিশালী মানুষও তার সঙ্গে পেরে উঠছিল না। তাই লিও রিকির চোখে ধুলো মেরে দেয়। এতে রিকি আর তার সামনে কোনো কিছুই দেখতে পাচ্ছিল না। তারপরও সে ফাইট করার চেষ্টা করছিল, কিন্তু লিও সেখানে ধারালো অস্ত্র নিয়ে আসে, আর সে সুযোগ পেয়ে রিকিকে সেগুলো দিয়েই আঘাত করতে থাকে। রিকিতে সেখানকার পানির ট্যাঙ্কের পাইপে ওপরে পড়ে যায়। তখন সে তার কোনো দিয়ে আঘাত করে পাইপটিকে একদম ভেঙে ফেলে।
এরপর পাইপের মধ্যে থেকে যেই পানি বেরোতে শুরু করে সেটা দিয়ে রিকি দ্রুত তার চোখগুলো ধুয়ে ফেলে আর সে আবারও ফাইটের জন্য প্রস্তুত হয়ে যায়, যেটা দেখে সেখানকার সমস্ত কয়েদিরা অনেক খুশি হয় আর তারা সেখানে রিকি রিকি বলে তাকে উৎসাহিত করতে থাকে আর তারা রিকিকে লিওকে অনেক ভালোভাবে শায়েস্তা করতে বলে। এদিকে লিও তার ধারালো অস্ত্র দিয়ে রিকিকে আবারও আঘাত করতে আসে, কিন্তু রিকি এবার লিওর মাথায় এমনভাবে আঘাত করে যে তার একটি চোখ খুলে বেরিয়ে আসে। আর এমন সময় সেখানে মার্টিন এসে এই দৃশ্য দেখতে পায়। সে বেশ ভয় পেয়ে যায়। এদিকে লিও বুঝতে পারে যে রিকি এখন তাকে বাকিদের মতোই আঘাত করে মেরে ফেলবে, তাই সে তার আগেই নিজেকে শেষ করে দিতে চাইছিল, কারণ তাদের মতো এত ভয়ানক মৃত্যু সে চাইছিল না। তবে সে নিজেকে মারার সময় যখনই রিকি তার সামনে আসে তখন সে রিকির ওপরেই হামলা করে দেয়, অর্থাৎ এটা তার একটা ট্র্যাপ ছিল। কিন্তু রিকি এবার তার মাথার মধ্যে এমন একটি আঘাত করে যে তার মস্তিষ্ক ব্লাস্ট হয়ে এসে সেখানেই মারা যায়। এরপর রিকি সেখানে কোয়ানের লাশটিকে নিচে নামিয়ে ফেলে। তখন সেখানে সমস্ত কয়েদিরা চলে আসছে। তাদের কাছে মনে হচ্ছিল যে কোয়ান এখনও জীবিত থাকতে পারে, কিন্তু দুর্ভাগ্যবশত কোয়ান অনেক আগেই মারা গিয়েছে। রিকিরিতে মার্টিনের পর প্রচণ্ড রাগ হচ্ছিল, তাই সে সেখানে চিৎকার করে সমস্ত কয়েদিদেরকে বলে, এই কারাগারের সমস্ত অন্যায়ের পেছনে রয়েছে মার্টিন। এর জন্যই লিওদের মতো মানুষেরা খারাপ কাজ করার সাহস পায় আর সহজ সরল কয়েদিদের জীবন নরক বানিয়ে দেয়। এসব শুনে সমস্ত কয়েদিরা তখন মার্টিনকে মারতে যায় আর তারা চিৎকার করে মার্টিনকে বলে, তুই আমাদের উপর অনেক অন্যায় অত্যাচার করেছিস, কিন্তু এখন আর আমরা তোকে ভয় পাই না, কারণ আমাদের জন্য এখন রিকি আছে। কিন্তু এমন সময় দেখা যায় যে সেখানকার একটি সিক্রেট জায়গা থেকে একজন কয়েদি বেরিয়ে আসে। আসলেই কারাগারি দ্য 4 গ্যাং নামক যে 4 জনের গ্যাংটি ছিল সেই 4 জনের মধ্যে সে ছিল একজন। তার নাম হচ্ছে তাকেমতো। তাকেমতো আবার বিশেষ এক ধরনের দক্ষতা রয়েছে। সে এক জায়গা থেকে অন্য জায়গাতে খুব সহজেই মুভ করতে পারে, এমনকি তার শরীরে অনেক শক্তি আছে। তো সে এখানে সেই অনবরত কয়েকজন কয়েদিকে অনেক বিভৎসভাবে মেরে ফেলে, যাতে করে বাকিরা এখান থেকে পিছিয়ে যায়। এখন তা 4 গ্যাংয়ের মধ্যে 3 জন বেঁচে ছিল। তো মার্টিন এখানে রিকির সঙ্গে তাদের 3 জনের পরিচয় করিয়ে দেয়। ওয়েস্টার্ন সেকশন থেকে তাকেমতো, ইস্টার্ন সেকশন থেকে টাইন এবং সাউদার্ন সেকশন থেকে রেক্স, তারা সবাই সুপার ডুপার ফাইটার ছিল। তো মার্টিন তখন রিকিকে বলে, তুই নিজেকে অনেক বেশি শক্তিশালী মনে করিস তাই না? এদের কাছে তোর শক্তি কিছুই না। তোকে আমি তখনই সত্যিকারের ফাইটার মনে করব যখন তুই এদের 3 জনকে হারিয়ে দেখাতে পারবি। কয়েদিরা তখন চিৎকার করে রিকিকে বলে, তুমি একদমই ভয় পেও না, আমরা সবাই মিলে এদের 3 জনকে যেভাবেই হোক হারিয়ে দেব, আমরা সবাই তোমার পাশে আছি। এরপর রিকির সঙ্গে কয়েদিরা ফাইট করার জন্য এগিয়ে যায়। তবে দেখা যায় রিকি এবার এখানে আর কোনো ঝামেলা চাইছিল না, তাই সে তখন কুয়ানের বডিটিকে তার কাঁধে তুলে নেয় আর সে সেখান থেকে চলে যেতে থাকে। কিন্তু এমন সময় মার্টিন তাকে একটি অফার দেয়। সে তাকে নর্থ সেকশনের গভর্নর হতে বলে, অর্থাৎ লিওর পজিশন সে তাকে নিতে বলে, কারণ এখন কারাগারের নর্থ সেকশনের পজিশন ফাঁকা পড়ে আছে। তাছাড়া এখানে রিকির মতো আর কোনো শক্তিশালী কয়েদি নেই যে কিনা নর্থ সেকশনের গভর্নরের দায়িত্ব পালন করতে পারবে। তবে রিকি কোনো কথা না বলে সেখান থেকে চুপচাপ চলে যায়। কিন্তু এমন সময় দূর থেকে রিকিকে অ্যালেন নামক একজন কয়েদি দেখছিল, আর এই অ্যালেন আসলে ছিল লিওর ছেলে। রিকি যেহেতু লিওকে মেরে ফেলেছে, তাই বাবার মৃত্যুতে অ্যালেন অনেক বেশি একা হয়ে পড়েছিল। এজন্য সেদিন রিকির কাছে অ্যালেন আসে। রিকি অ্যালেনকে একটি পাতা দেখিয়ে বলে, তুমি কি জানো এই পাতা দিয়ে কত সুন্দরভাবে বাঁশি বাজানো যায়? অ্যালেন আসলে কিছুটা বোকা প্রকৃতির ছিল, তাই রিকি তাকে তার মন ভালো করার জন্য ব্যস্ত রাখার চেষ্টা করছিল। কিন্তু অ্যালেন তখন তাকে বলে যে তার জিভ নেই, তাই সে জানে না যে কিভাবে বাঁশি বাজাতে হয়, আর তার জিভ নাকি কেটে দিয়েছে মার্টিন, কারণ মার্টিন একটি সিক্রেট সকলের কাছ থেকে লুকোতে চাইছিল। তবে রিকি মার্টিনের এমন কাণ্ড দেখে অনেক অবাক হয়ে যায় যে মার্টিন আসলে কতটা জঘন্য প্রকৃতির মানুষ। রিকি এবার অ্যালেনকে একটি বাঁশি দেয় এবং বলে যে বাঁশি বাজাতে তার জিভের প্রয়োজন হবে না, সে যখন ইচ্ছে তখনই এটা বাজিয়ে তার মন ভালো রাখতে পারে, কারণ তারও যখন মন খারাপ হয় তখন সেও বাঁশি বাজিয়ে তার মন ভালো করার চেষ্টা করে। হ্যাঁ, এই বাঁশিটি পেয়ে অনেক খুশি হয়ে যায়, আর সে খুশি হয়ে রিকিকে কয়েকটি পাতা দেয়, যাতে করে পাতা দিয়ে সে বাঁশি বাজাতে পারে, কারণ তার বাঁশি তো সে তাকে দিয়ে দিয়েছে। তবে এই পাতাগুলো দেখে রিকি একদম অবাক হয়ে যায়, আর সে অ্যালেনের কাছে জানতে চায় যে সেই পাতাগুলো কোথায় পেয়েছে। অ্যালেন জানে যে ওয়েস্টার্ন সেকশন থেকে। আসলে পাতাগুলো ছিল এক ধরনের ড্রাগস, যেটা ইলিগালভাবে কারাগারের মধ্যে রোপণ করা হচ্ছে, আর কয়েদিরা হয়তো এভাবেই ড্রাগস নিচ্ছে। এদিকে দেখা যায় যে আড়াল থেকে দাঁড়িয়ে
দাঁড়িয়ে রিকি এবং অ্যালিনকে তাকি মতো দেখছিল, কারণ সেই ছিল ওয়েস্টার্ন সেকশনের গভর্নর, অর্থাৎ এই ড্রাগসের পেছনে তারও হাত আছে। তাকে মতো তখন ইস্ট এবং সাউথার্ন সেকশনের গভর্নরদের কাছে চলে আসছে, যাদের নাম হচ্ছে রেক্স এবং টাইন। সে তাদেরকে রিকির কথা বলে যে রিকি তাদের কারাগারে ড্রাগস রোপণের বিষয়টি জানতে পেরেছে, আর এই সব কিছু রিকিকে অ্যালিন জানিয়ে দিয়েছে। তাই তাকে মতো তখন অ্যালিনকে তার কাছে ডাকে এবং বলে যে রিকিকে তারা মেরে ফেলবে, তারপর তারা তাকে মারবে। তবে অ্যালেন রিকির সঙ্গে এমনটা করতে নিষেধ করছিল, তাই তাকে মতো রেগে গিয়ে সেখানে অ্যালিনকে হত্যা করে ফেলে। এরপর তারা অ্যালেনের লাশটিকে কারাগারের মাঠের মধ্যে রেখে দেয়, যাতে করে সমস্ত কয়েদিরা অ্যালেনের পরিণতি দেখে তাদেরকে ভয় পায়। আর এমন সময় সেখানকার ভিড় দেখে সেখানে রিকি চলে আসে। রিকিরিতে মার্টিনের ওপর প্রচণ্ড রাগ হচ্ছিল, তাই সে সেখানে চিৎকার করে সমস্ত কয়েদিদেরকে বলে এই কারাগারের সমস্ত অন্যায়ের পেছনে রয়েছে মার্টিন। এর জন্যই লিওদের মতো মানুষেরা খারাপ কাজ করার সাহস পায় আর সহজ সরল কয়েদিদের জীবন নরক বানিয়ে দেয়। এসব শুনে সমস্ত কয়েদিরা তখন মার্টিনকে মারতে যায়, আর তারা চিৎকার করে মার্টিনকে বলে, তুই আমাদের উপর অনেক অন্যায় অত্যাচার করেছিস, কিন্তু এখন আর আমরা তোকে ভয় পাই না, কারণ আমাদের জন্য এখন রিকি আছে। কিন্তু এমন সময় দেখা যায় যে সেখানকার একটি সিক্রেট জায়গা থেকে একজন কয়েদি বেরিয়ে আসে। আসলে কারাগারিতা 4 গ্যাং নামক যে 4 জনের গ্যাংটি ছিল, সেই 4 জনের মধ্যে সে ছিল একজন, তার নাম হচ্ছে তাকে মতো। তাকে মতো আবার বিশেষ এক ধরনের দক্ষতা রয়েছে, সে এক জায়গা থেকে অন্য জায়গাতে খুব সহজেই মুভ করতে পারে, এমনকি তার শরীরে অনেক শক্তি আছে। তো সে এখানে এসেই অনবরত কয়েকজন কয়েদিকে অনেক বিভৎসভাবে মেরে ফেলে, যাতে করে বাকিরা এখান থেকে পিছিয়ে যায়। এখন তা 4 গ্যাংয়ের মধ্যে 3 জন বেঁচেছিল, তো মার্টিন এখানে রিকির সঙ্গে তাদের 3 জনের পরিচয় করিয়ে দেয়। ওয়েস্টার্ন সেকশন থেকে তাকে মতো, ইস্টার্ন সেকশন থেকে টাইন এবং সাউদার্ন সেকশন থেকে রেক্স, তারা সবাই সুপার ডুপার ফাইটার ছিল। তো মার্টিন তখন রিকিকে বলে, তুই নিজেকে অনেক বেশি শক্তিশালী মনে করিস তাই না? এদের কাছে তোর শক্তি কিছুই না, তোকে আমি তখনই সত্যিকারের ফাইটার মনে করব যখন তুই এদের 3 জনকে হারিয়ে দেখাতে পারবি। কয়েদিরা তখন চিৎকার করে রিকিকে বলে, তুমি একদমই ভয় পেও না, আমরা সবাই মিলে এদের 3 জনকে যেভাবেই হোক হারিয়ে দেব, আমরা সবাই তোমার পাশে আছি। এরপর রিকির সঙ্গে কয়েদিরাও ফাইট করার জন্য এগিয়ে যায়, তবে দেখা যায় রিকি আবার এখানে আর কোনো ঝামেলা চাইছিল না, তাই সে তখন কুয়ানের বডিটিকে তার কাঁধে তুলে নেয় আর সে সেখান থেকে চলে যেতে থাকে। কিন্তু এমন সময় মার্টিন তাকে একটি অফার দেয়, সে তাকে নর্থ সেকশনের গভর্নর হতে বলে, অর্থাৎ লিওর পজিশন সে তাকে নিতে বলে, কারণ এখন কারাগারের নর্থ সেকশনের পজিশন ফাঁকা পড়ে আছে। তাছাড়া এখানে রিকির মতো আর কোনো শক্তিশালী কয়েদি নেই যে কিনা নর্থ সেকশনের গভর্নরের দায়িত্ব পালন করতে পারবে। তবে রিকি কোনো কথা না বলে সেখান থেকে চুপচাপ চলে যায়। কিন্তু এমন সময় দূর থেকে রিকিকে অ্যালেন নামক একজন কয়েদি দেখছিল, আর এই অ্যালেন আসলে ছিল লিওর ছেলে। রিকি যেহেতু লিওকে মেরে ফেলেছে, তাই বাবার মৃত্যুতে অ্যালেন অনেক বেশি একা হয়ে পড়েছিল। এজন্য সেদিন অ্যালেনের কাছে রিকি আসে। রিকি অ্যালেনকে একটি পাতা দেখিয়ে বলে, তুমি কি জানো এই পাতা দিয়ে কত সুন্দরভাবে বাঁশি বাজানো যায়? অ্যালেন আসলে কিছুটা বোকা প্রকৃতির ছিল, তাই রিকি তাকে তার মন ভালো করার জন্য ব্যস্ত রাখার চেষ্টা করছিল। কিন্তু অ্যালেন তখন তাকে বলে যে তার জিভ নেই, তাই সে জানে না যে কিভাবে বাঁশি বাজাতে হয়, আর তার জিভ নাকি কেটে দিয়েছে মার্টিন, কারণ মার্টিন একটি সিক্রেট সকলের কাছ থেকে লুকোতে চাইছিল। তবে রিকি মার্টিনের এমন কাণ্ড দেখে অনেক অবাক হয়ে যায় যে মার্টিন আসলে কতটা জঘন্য প্রকৃতির মানুষ। রিকি এবার অ্যালেনকে একটি বাঁশি দেয় এবং বলে যে বাঁশি বাজাতে তার জিভের প্রয়োজন হবে না, সে যখন ইচ্ছে তখনই এটা বাজিয়ে তার মন ভালো রাখতে পারে, কারণ তারও যখন মন খারাপ হয় তখন সেও বাঁশি বাজিয়ে তার মন ভালো করার চেষ্টা করে। হ্যাঁ, এই বাঁশি টিপে অনেক খুশি হয়ে যায়, আর সে খুশি হয়ে রিকিকে কয়েকটি পাতা দেয়, যাতে করে পাতা দিয়ে সে বাঁশি বাজাতে পারে, কারণ তার বাঁশি তো তাকে দিয়ে দিয়েছে। তবে এই পাতাগুলো দেখে রিকে একদম অবাক হয়ে যায়, আর সে অ্যালেনের কাছে জানতে চায় যে সেই পাতাগুলো কোথায় পেয়েছে। অ্যালেন জানে যে ওয়েস্টার্ন সেকশন থেকে। আসলে পাতাগুলো ছিল এক ধরনের ড্রাগস, যেটা ইলিগালভাবে কারাগারের মধ্যে রোপণ করা হচ্ছে, আর কয়েদিরা হয়তো এভাবেই ড্রাগস নিচ্ছে। এদিকে দেখা যায় যে আড়াল থেকে দাঁড়িয়ে রিকি এবং অ্যালিনকে তাকি মতো দেখছিল, কারণ সেই ছিল ওয়েস্টার্ন সেকশনের গভর্নর, অর্থাৎ এই ড্রাগসের পেছনে তারও হাত আছে। তাকে মতো তখন ইস্ট এবং সাউদার্ন সেকশনের গভর্নরদের কাছে চলে আসে, যাদের নাম হচ্ছে রেক্স এবং টাইন। সে তাদেরকে রিকির কথা বলে যে রিকি তাদের কারাগারে ড্রাগস রোপণের বিষয়টি জানতে পেরেছে, আর এই সব কিছু রিকিকে অ্যালেন জানিয়ে দিয়েছে। তাই তাকে মতো তখন অ্যালেনকে তার কাছে ডাকে এবং বলে যে রিকিকে তারা মেরে ফেলবে, তারপর তারা তাকে মারবে। তবে
অ্যালেন রিকির সঙ্গে এমনটা করতে নিষেধ করছিল, তাই তাকে মতো রেগে গিয়ে সেখানে অ্যালেনকে হত্যা করে ফেলে। এরপর তারা অ্যালেনের লাশটিকে কারাগারের মাঠের মধ্যে রেখে দেয়, যাতে করে সমস্ত কয়েদিরা এলেনের পরিণতি দেখে তাদেরকে ভয় পায়। আর এমন সময় সেখানকার ভিড় দেখে সেখানে রিকি চলে আসে। কিন্তু এখানে টাইন অনেক বেশি ভারী হয়ে গিয়েছিল, কারণ তার শরীরে অনেক সিমেন্ট লেগেছিল, আর রিকের শরীরে লেগে থাকা সিমেন্টগুলো তাকে একদম আঁকড়ে ধরছিল। এতে রিকের বুকে চাপ সৃষ্টি হলে সে সেখানেই অজ্ঞান হয়ে যায়। মার্টিন তখন গার্ডদেরকে রিকিকে বন্দি করতে বলে। এবার পরের দিন সকালে কারাগারের ওয়ার্ডেন আসে কারাগার ভিজিট করার জন্য, সাথে তার বিগড়ে যাওয়া ছেলে ওয়াংও ছিল। এই কারাগারের মধ্যে যত ধরনের অন্যায় কাজ পরিচালিত হচ্ছে সেই সব কিছুর মূলে রয়েছে এই ওয়ার্ডেন। তো মার্টিন তখন ওয়ার্ডেনকে জানায় যে তাদের লক্ষ লক্ষ টাকার ড্রাগসের গাছ পুড়িয়ে ফেলেছে রিকি নামক একজন কয়েদি। ওয়ার্ডেন এতে প্রচণ্ড রেগে যায়। মার্টিন তখন তাকে রিকিকে দেখানোর জন্য নিয়ে আসে। এখানে দেখা যায় যে রিকিকে একটি সেলের মধ্যে বেঁধে রাখা হয়েছে, আর তার পুরো শরীর সিমেন্ট দিয়ে ঢেকেছিল। কিন্তু রিকি এখানে কিছুক্ষণের মধ্যে সমস্ত সিমেন্ট তার শরীর থেকে ছেড়ে ফেলে, আর সে তার হাতের বাঁধন খুব সহজেই খুলে ফেলে। এরপর সে ওয়ার্ডেনকে মারতে আসলে দেখা যায় সেই সেলের দেওয়াল ভেঙে সেখানে টাইন চলে আসে। টাইন তখন কারাগারের লোহা ব্যবহার করে রিকিকে বেঁধে মারতে শুরু করে। রিকি যে তাকে বাঁচিয়েছিল এই ব্যাপারে তার কোনো কৃতজ্ঞতাই ছিল না। এদিকে রিকি এখানে কোনোভাবেই নিজেকে ছাড়িয়ে নিতে পারছিল না। এমন সময়ে টাইন সেখানে রিকির মাথা চেপে ধরে তার মাথা ফাটিয়ে ফেলতে চাইছিল, কিন্তু ঠিক তখনই রিকি তার শক্তি ব্যবহার করে নিজেকে কোনো মতে ছাড়িয়ে ফেলে, আর সে টাইনকে এমনভাবে ঘুষি দেয় যে এক ঘুষিতেই টাইনের চেহারা ফেটে সে সেখানেই মারা যায়। এটা দেখে মার্টিন এবং ওয়ার্ডেন দুজনেই অনেক ভয় পেয়ে যায়। তবে ওয়ার্ডেন রিকিকে শাস্তি দেওয়ার জন্য এখানে আয়রন ব্লক ব্যবহার করে, যেটাকে নিয়ে সেলের মধ্যেই সেট করা ছিল। এখানে অনেক ভারী একটি লোহা আস্তে আস্তে রিকিকে একদম পিষে ফেলবে। তো রিকিকে যখন সেখানে বেঁধে দেয়া হয় তখন আস্তে আস্তে সেই আয়রন ব্লকটি রিকিকে পিষে ফেলতে শুরু করে। যদিও রিকি তার শক্তি দিয়ে সেটাকে কোনো মতে আটকে রেখেছিল, কিন্তু এমন সময় ওয়ার্ডেন সেখানে ইলেকট্রিক শক দিতে শুরু করে। এতে রিকির পক্ষে ব্লকটিকে ভরে রাখা সম্ভব হচ্ছিল না, তাই রিকি মাটিতে লুটিয়ে পড়ে। তবে এমন সময় দেখা যায় যে টাইন জীবিত আছে। টাইন তখন মার্টিনের কাছে সাহায্য চাইছিল, কিন্তু মার্টিন বলে যে তার মতো অপদার্থকে বাঁচিয়ে রেখে কী লাভ, কারণ সে তো রিকির কাছেই হেরে গিয়েছে, তাকে আর তার প্রয়োজন নেই। এদিকে এমন সময় রিকি কোনো মতে সেলের দরজা ভেঙে বাইরে বেরিয়ে আসে, আর সে সঙ্গে সঙ্গে সেই ব্লকটি আটকে রেখে টাইনকে তাড়াতাড়ি বের হতে বলে। কিন্তু টাইনের শরীরে নড়ার মতো আর কোনো শক্তি ছিল না, তাই দেখতে দেখতেই সকলের চোখের সামনে টাইন সেই ব্লকের নিচে পিষে যায় এবং সেখানেই তার মৃত্যু হয়। তবে টাইনের কাছ থেকে সেখানে একটি ছবি উড়ে আসে। রিকি দেখে যে এই ছবিটি হচ্ছে টাইন এবং তার মায়ের। সে তখন মার্টিনকে এই ছবিটি দেখিয়ে বলে, তুই কি কোনো মানুষ? এখানকার প্রত্যেকটি কয়েদিনই তাদের ফ্যামিলি রয়েছে, তাদের পরিবার, প্রতিটি মুহূর্তে তাদের ফিরে যাওয়ার জন্য অপেক্ষা করছে, কিন্তু তুই তাদেরকে নোংরাভাবে ব্যবহার করে তাদের জীবন নিয়ে নিচ্ছিস। মানুষের জীবন তোর কাছে কি এতটাই তুচ্ছ? তবে ওয়ার্ডেনের কাছে তার এসব কথায় কিছু যায় আসছিল না। সে রিকিকে আরও একটি নতুন ট্র্যাপের মধ্যে ফেলে দেয়, আর মার্টিনকে বলে সমস্ত কয়েদিদেরকে নিয়ে মাঠে আসতে। এখানে দেখা যায় যে ওয়ার্ডেন রিকিকে একটি গর্তের মধ্যে বসিয়ে দিয়েছে, আর সমস্ত কয়েদিরা তাকে ঘিরে আছে। এমন সময় ওয়ার্ডেন এসে কয়েদিদেরকে বলে যে এক এক করে তারা সবাই যেন রিকিকে মাটির নিচে পুঁতে ফেলে, কিন্তু দুজন কয়েদি এই কাজটি করতে মানা করে দেয়, কারণ তারা রিকিকে ভালোবাসে। ওয়ার্ডেন তখন সেখানে সেই দুজনকে শ্যুট করে মেরে ফেলে, ফলে বাকিরা বাধ্য হয়ে তখন ওয়ার্ডেনের কথা মতো কাজ করতে শুরু করে। এক এক করে সবাই রিকির ওপরে মাটি ছুঁড়ে মারছিল, তবে তারা সবাই তাদের এই কাজের জন্য রিকির কাছে ক্ষমাও চাইছিল। এবার ওয়ার্ডেন এখানে সবাইকে বলে যে রিকি যদি এভাবে প্রায় 7 দিন পর্যন্ত সার্ভাইভ করতে পারে তবেই তারা রিকিকে মুক্ত করে দেবে। এবার মার্টিন সেখানে একটি ব্যাম্বু পাইপ লাগিয়ে দেয়, যাতে করে রিকি নিঃশ্বাস নিতে পারে। এবার সেদিন প্রত্যেকটি কয়েদি রিকির জন্য অনেক দুশ্চিন্তায় ছিল, আর তারা রিকির সাথে যেটা করেছে সেটার জন্য অনেক অনুতপ্ত বোধ করছিল। অন্যদিকে রিকির কাছে রেক্স এবং তাকে মতো আসে।
তারা রিকির ব্রিথিং পাইপের মধ্যে এক টুকরো মাংস ঢুকিয়ে দেয়, যাতে করে রিকি আর নিঃশ্বাস নিতে না পারে। তবে রিকি তার মুখ দিয়ে সেই পাইপটিকে 2 ভাগ করে ফেলে আর সেই মাংস টুকরোটিকে খেয়ে ফেলে। রিকির তার অতীত জীবনের কথা মনে পড়ে যায়। একদিন তার গার্লফ্রেন্ড ইয়ান স্কুল থেকে বাড়িতে ফিরছিল, কিন্তু রাস্তাতে সে কয়েকজন ছেলেকে ড্রাগস নেয়ার সময় দেখে ফেলে। তখন তারা এই ইয়ানকে ধরে তাদের বসের কাছে নিয়ে যায়। তাদের বস ইয়ানের সাথে খারাপ কিছু করতেই যাচ্ছিল, কিন্তু ইয়ান তখন দৌড়ে পালাতে গিয়ে ছাদে চলে যায়, আর সে সেই ছাদ থেকে পড়ে মারা যায়। আর রিকি যখন এই খবরটি জানতে পারে তখন সে অনেক কষ্ট পায়, আর সে অনেক কষ্ট করে সেই ব্যক্তিকে খুঁজে পেয়ে যায় যার জন্য তার গার্লফ্রেন্ড মারা গিয়েছে। রিকি তখন তাকে মেরে ফেলার জন্য গেলে সেই ব্যক্তি তাকে পরপর 5টা গুলি করে, কিন্তু রিকি শক্তিশালী শরীরে এর কোনো প্রভাবই পড়ে না। রিকি তখন সেই ব্যক্তিকে অনেক বিভৎসভাবে মেরে ফেলে, কারণ তার গার্লফ্রেন্ডই তার জীবনের একমাত্র আপন মানুষ ছিল। আর সেখান থেকেই রিকিকে অ্যারেস্ট করে কারাগারে নিয়ে আসা হয়। এরপর দেখতে দেখতে প্রায় 1 সপ্তাহ সময় পার হয়ে যায়। ওয়ার্ডেন তখন রিকিকে মাটির নিচ থেকে তোলে। সবাই ভাবছিল যে রিকি মারা গিয়েছে, কিন্তু কিছুক্ষণ পরেই দেখা যায় যে রিকি এখনও জীবিত আছে। রিকি এখানে তার শক্তি দিয়ে সেখানকার চেইনগুলো ছিঁড়ে মুক্ত হয়ে যায়। এতে সমস্ত কয়েদিরা অনেক খুশি ছিল, কিন্তু এমন সময় তাকে অনেক জোরে আঘাত করলে সে অজ্ঞান হয়ে যায়, কারণ সে ক্ষুধা এবং তৃষ্ণায় একদম দুর্বল হয়ে পড়েছিল। এবার রিকির জ্ঞান ফিরে আসলে সে দেখতে পায় যে তাকে অনেকগুলো লোহার মাঝখানে আটকে রাখা হয়েছে, যেখানে সে নড়তে পারছিল না। এরপর ওয়ার্ডেন তাকে বলে, আমি আমার পুরো লাইফে তোর মতো সাহসী কাউকে দেখিনি। অতীতের সমস্ত কথা ভুলে যা, আমার সঙ্গে হাত মেলা, কারণ তোর মতো একজন মানুষকেই আমার অনেক প্রয়োজন। তবে রিকি তখন বলে যে তার জীবন চলে গেলেও সে তাদের মতো নোংরা মানুষদের সঙ্গ দেবে না। রেক্সিতে রেগে গিয়ে তাকে মারতে শুরু করে, কিন্তু এমন সময় তাকে সেখানে অনেকগুলো ব্লেড নিয়ে আসে, আর সেই ব্লেডগুলো রিকির মুখের মধ্যে ঢুকিয়ে দিয়ে মুখে টেপ লাগিয়ে দেয়, এবং তারা তখন রিকিকে আঘাত করতে থাকে। এরপর ওয়ার্ডেন এসে রিকির মুখের টেপ খুলে দেওয়ার পর রিকি সেই সমস্ত ব্লেডগুলো তার মুখে ছড়ে মারে। এরপর দেখা যায় যে রিকিকে অন্য একটি সেলের মধ্যে বন্দিঘরে রাখা হয়েছে। এমন সময় সেখানে লুকিয়ে লুকিয়ে একজন কয়েদি এসে রিকিকে খাবার খেতে দেয়, আর সে তাকে হার মানতে নিষেধ করে। এই খবরটি মার্টিন জানতে পেরে সেই কয়েদিকে মেরে ফেলে এবং তাকে টানতে টানতে রিকির সেলে চলে আসে। তবে ততক্ষণে রিকি নিজেকে মুক্ত করে ফেলেছিল, আর সে এখানে পেছন থেকে মার্টিনের উপর আঘাত করে তার অবস্থা খারাপ করে দেয়। তবে সে যখন দেখে যে মার্টিন সেই কয়েদিকে মেরে ফেলেছে, তখন সে প্রচণ্ড রেগে যায়, আর সে এবং সমস্ত কয়েদিরা মিলে মার্টিনকে তখন ওয়ার্ডেনের কাছে নিয়ে আসে। ওয়ার্ডেন তখন নিজেই অদ্ভুত এক ধরনের গুলি করে মার্টিনকে মেরে ফেলে। এরপর সেখানে রেক্স এবং তাকিমোতো চলে আসে। এখানে রিকির সঙ্গে তাকিমোতোর অনেক ভয়ানক একটি ফাইট হয়। তারা এখানে বিভিন্ন টেকনোলজি ব্যবহার করে রিকিকে মারতে চাইলেও রিকি উল্টো তাকিমোতোর পা কেটে ফেলে, যা দেখে রেক্স ভয়ে পেয়ে সেখান থেকে পালিয়ে যায়। এবার সেই দৃশ্যে দেখা যায় যে রিকি অনেক ভয়ানকভাবে ওয়ার্ডেনকেও মেরে ফেলে, আর সে ওয়ার্ডেনের মাথা নিয়ে সকল কয়েদিদের সামনে চলে আসে। এরপর সে দৌড়ে গিয়ে কারাগারের চারিপাশে যেই মজবুত দেয়ালটি ছিল সেটা এক কুশি দিয়ে একদম ভেঙে ফেলে এবং সবাইকে বলে যে আজ থেকে তারা সবাই মুক্ত, তাদেরকে আর কোনো অন্যায় অত্যাচার সহ্য করতে হবে না। এই বলে রিকি কারাগার থেকে বেরিয়ে অজানা এক গন্তব্যের উদ্দেশ্যে চলে যায়, আর এমনই একটি থ্রিলিং এন্ডিংয়ের মাধ্যমে গল্পটি এখানেই শেষ হয়ে যায়।